আমরা দেখেছি যে মির্জা ফখরুল মিষ্টভাষী, সদালাপী এবং উনি অপ্রয়োজনীয় কথাবার্তা সম্ভবত আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে খুবই কম বলা মানুষ। ওনার যে ইন্টারভিউটা সেখানে উনি দক্ষিণ পন্থার উত্থান নিয়ে তার যে শঙ্কা এবং সেটা নিয়ে তিনি যে ভয় পাচ্ছেন এবং কেন পাচ্ছেন তার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন, নারীদের অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয়ে। এইটাকে আসলে বিএনপির স্ট্যান্ডই মনে হচ্ছে না ব্যক্তি মির্জা ফখরুলের স্ট্যান্ড? এবং এই ঘটনার বা তার এই মন্তব্যের সঙ্গে সমাজ রাজনীতি নিয়ে আপনার যে জানা বোঝা, আপনি কতটা একমত বা দ্বিমত? ধন্যবাদ আপনাকে। দক্ষিণপন্থের রাজনীতি নিয়ে আমরা প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করতে চাই, এবং কোনটা আসলে আমাদের জন্য কতটুকু। একটা হলো রাষ্ট্রের জন্য কেমন, আবার আমাদের কতগুলো ব্যক্তিগত চয়েস আছে। আমরা তো প্রত্যেকে একই রাজনীতি করি না, এমনকি আমরা যারা রাজনীতি করিও না তাদের কোনো না কোনো ধরনের রাজনৈতিক পছন্দ আছে। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা দুটো ভাগের কথা যদি বলি, একটা হচ্ছে দক্ষিণপন্থী, বিশেষ করে আমাদের দক্ষিণপন্থী মানে হচ্ছে আমাদের এখানে ধর্মভিত্তিক দক্ষিণপন্থা, অন্য কিছু ভিত্তিক হতে পারে, রেশিয়াল হতে পারে, ট্রাম্প যেমন হোয়াইট সুপ্রিমেসি, আলট্রা রাইট যে কোনো ফোর্স। হ্যাঁ, যে কোনো ফোর্স। এখন আমাদের দক্ষিণপন্থার রাজনীতি যারা কনস্টিটিউশন মেনে করেন, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে করেন, তারা একটা টাইপ। জামায়াতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, তারা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক মেনে তারা নির্বাচনের মাধ্যমে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চান। এটা একটা। আরেকটা দক্ষিণপন্থা আছে যারা এই পুরো প্রসেসটাকে ধর্মের দৃষ্টিতে অস্বীকার করে, হারাম বলেন, যে নিষিদ্ধ। এটাতে যারা গেছে তারাও সঠিক পথে নেই, তারা তাদের নিজস্ব চিন্তায় তারা সেটা করবেন। বাংলাদেশে এখন এই যে দক্ষিণপন্থার দুটো দিক আছে, দুটো দিকই ফ্লারিশ করছে, এটা বোঝার বা বোধ করার কারণ আছে। পরের দিকটি বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? জি, প্রথম দিকটি হচ্ছে জামাত বা ইসলামী আন্দোলন, আরেক দিকটা হচ্ছে র্যাডিক্যাল, যারা মনে করে যে এখানে কোনো না কোনো ভাবে এইসব প্রসেস হতে পারবে না। যেমন ধরুন হিজবুত তাহরির। হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন। আমি অনেককে চিনি যাদের কাছে হিজবুত তাহরিরের মেসেজ পার্সোনালি যায়, তাদের নানান কর্মসূচির, নানান কিছুর, এবং বিভিন্ন জায়গায় আপনাকে খুঁজে বের করবে, ও সত্যিই খুঁজে বের করবে। আমি নিজেও এরকম এনকাউন্টার করেছি, খুবই সফটভাবে তারা তাদের নিজস্ব একটা কনস্টিটিউশনও লিখেছে, তারা সেটা আমাকে হ্যান্ড ওভার করেছে, তারা আমার সাথে কথা বলতে চেয়েছে, তারা নিয়ে যেতে চেয়েছে যে আমার সাথে কথা বলেছে। তো তাদের কর্মকাণ্ড কিন্তু বেশ খোলামেলা ভাবেই চলছে এখনো। আমরা মাঝে মাঝে তাদের পোস্টার দেখি। জি, পোস্টার তো আছেই, পোস্টার শেখ হাসিনার সময়ও ছিল। এখন কিন্তু তাদের এক ধরনের যোগাযোগ এবং সাংগঠনিক কাজ, কিছু কিছু তাদের কর্মসূচির মেসেজ তারা বিভিন্ন নাম্বারে পাঠায়, এগুলো চলছে। এরকম আরও কিছু ফোর্স আছে। এখন দুটোই আসছে। আবার কোন সব সময় এই যে রাজনৈতিকভাবে সংগঠিত তা না, এই রাজনৈতিক চিন্তার এক ধরনের অস্তিত্ব আছে বা ছিল, সেটা আবার এই সময় বেড়েছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরুন পোস্ট 5 আগস্ট আমরা দেখব যে ধর্মের নামে, আমি ধর্মের নামে বলছি, কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে তৌহিদি জনতার নামে, কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো আসলে অন্তত কোনো মানুষের এইভাবে করার কথা ছিল না। ধর্ম এটাকে এভাবে করতে অ্যালাউ করে না। সো ওই ঘটনাগুলো একদিকে দেখা গেছে। আর এদিকে আমি যদি বলি যে বাংলাদেশে এখন আমরা নিশ্চিত নই, কিন্তু যেটা কনস্টিটিউশনাল দক্ষিণপন্থী রাজনীতি, ডানপন্থার রাজনীতি, সেটারও এক ধরনের উত্থান। আমরা নির্বাচন যেহেতু হয় না বলতে পারবো না, আমাদের যেহেতু বহুদিন অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাদের পার্সেন্টেজ কেমন, কিন্তু সোসাইটিতে যদি আমরা দেখি, আমরা সোশ্যাল মিডিয়া যদি দেখি, তাদেরও এক ধরনের উত্থান আছে। এখন এই উত্থানটাকে আমরা কিভাবে দেখব? সারা পৃথিবীর সব জায়গায় তো রাইটিস্ট কনস্টিটিউশনাল পলিটিক্স আছে। বিজেপি একটা রাইটিস্ট দল, হিন্দুত্ববাদী দল, কিন্তু ও কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে ওয়ার্ক করে। তাকে রাজনীতি দিয়েই আসলে করতে হবে। আমি যদি মধ্যপন্থী রাজনীতিকে পছন্দ করে থাকি, বা কেউ যদি বামপন্থী হন, তিনি নিশ্চিতভাবে দক্ষিণপন্থা, কনস্টিটিউশনাল দক্ষিণপন্থাকে ওনার কাছে ভাল লাগবে না। উনি চাইবেন রাজনৈতিকভাবে তাকে যেন পরাস্ত করা যায়, প্রত্যেকে তাই করবে। ঠিক একইভাবে আমি মনে করি যে বাংলাদেশে এই যে পলিটিক্সটাও আছে, যেটা কনস্টিটিউশনাল পলিটিক্স করে, সেটার উত্থানটা একজন মধ্যপন্থী মানুষ হিসাবে আমার কাছে মনে হয় আমরা আমাদের জায়গায়, যে বাংলাদেশে আমরা যে জায়গায় দেখতে চাই, আমি সেটা পছন্দ করি না। নাম্বার 2, আরেকটা জিনিস জোর করে রাখা খুবই জরুরি। আমরা এখন পর্যন্ত জানি না ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামী, এই দলগুলো, তাদের নামে যে ইসলাম আছে, তারা যদি ক্ষমতায় আসে, আমি যদিও ইসলামী আন্দোলনের অন্তত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নায়েবে আমিরকে আমরা একটা ইন্টারভিউতে দেখেছি, বাংলাদেশে তারা খেলাফত বা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন। এখন আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটার মানে কি এই যে আমাদের এক্সিস্টিং যে পেনাল কোড আছে, আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, আমাদের অনেক কনস্টিটিউশনের অনেক কিছু আছে যেটা টিকবে কিনা প্রশ্ন, বা আরও এগিয়ে যদি প্রশ্ন করি, ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে ইসলামী আন্দোলন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো, আসার পর তারা আদৌ যখন তারা তাদের শরিয়া যে সব যদি করেন, নির্বাচনটা রাখবেন কিনা তারা? তিনি মানুষের ভোট নিয়ে শরিয়া কায়েম করার জন্য গেছেন। আফটার 10 ইয়ার্স তো মানুষের মনে হতে পারে যে আমি এখন আর এটা চাই না।
ওই ভোটের সুযোগ কি থাকবে? সো এই জায়গায় অনেকগুলো অস্পষ্টতা আছে। সুতরাং আমাদের কনস্টিটিউশনাল যে রাজনীতি যেসব ইসলামী দলও করে, ডানপন্থী যেসব দলও আছে, এই জিনিসগুলোর স্পষ্টতা সমস্যা আছে, যেটা বিজেপির নেই। বিজেপি কিন্তু তার এখানে এসে তার নিজস্ব ধর্মভিত্তিক কোন রকম কোনো কিছু করেনি এবং সে ইলেকটোরাল প্রসেসে আছে। কিন্তু সে তো হিন্দুত্ববাদ চাপিয়ে দিচ্ছে, মুসলিমদের নির্যাতন করছে। কিন্তু ওই যে বলছি, ওগুলো না, মুসলিমদের নির্যাতন, হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়া কিন্তু প্রত্যেকটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের বাইরে। কিন্তু এখানে যদি এটা হয় যে শরিয়া আইন আমি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ না করলে তো হবে না, লিগ্যাল প্রসেস পুরো পাল্টে ফেলতে হবে। অ্যাবভ অল, আই রিপিট, অ্যাবভ অল, আমি আর ইলেকশনই রাখলাম না। তার মানে এটা নিয়ে বিএনপি সত্যিই ভয় পাচ্ছে মনে হচ্ছে, নাকি এটা মির্জা ফখরুল? দুটো ব্যাপার, এখনো তাদের এই শক্তি হয়েছে কিনা প্রশ্ন আছে। আর বিএনপি তো রাজনৈতিক দল, বিএনপি চেষ্টা করবে, রেটরিকও শুধু না আছে, এবং বিএনপি এটাকে মানুষের সাথে কমিউনিকেট করাতে চায় যে দেখো আমার বিপরীতে কিন্তু বা এটাকে পলিটিক্যাল এজেন্ডাও বানাতে চায়, এটা আমার বিপরীতে কিন্তু এরা আছে। একদম পরিষ্কার জাহিদ ভাই।